মাইশা তার আগেই বলল, ওরা নয় বাবাই, ওরা আমায় সম্মান দিয়েছে। যে অপমান করেছে তার সাথে আমি থাকবো না। কিছুদিনের মধ্যেই তালাক নিয়ে আমি চলে আসবো ফিরে। তোমরা একদম কিছু ভেবো না, আমি ব্যাগ নিয়ে আসছি। তোমরা কেবল সৃজনীর খেয়াল রেখো। ওর এইচএসসি পরীক্ষা চলছে, আমি চাই না ওর উপর কোনো বাড়তি প্রেশার পড়ুক। ঈশাদ বলল, চাইলে সৃজনীও আমাদের সাথে। মাইশা বলল, লাগবে না, আমি ব্যাগ আনছি। ঈশাদ মাইশাকে আটকে বলল, আমি তোমাকে আনতে আসছি শুনে মা সব কিনে রেখেছে, কিছু নিতে হবে না, তুমি আসলেই হবে। সৃজনী স্কুলে গেছে দেখে ওর সাথে দেখা না করে সবার থেকে বিদায় নিয়ে ঈশাদের গাড়িতে উঠে বসলো মাইশা। উদ্দেশ্য তার হয়েও না হওয়া শ্বশুর বাড়ি। কিছুদিনের অতিথি হয়েই যাচ্ছে সে। বিচ্ছেদ হলে আবার চলেও আসবে। এমন তো না ঈশাদ তাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে, নিজেদের সম্মান বাঁচাতে নিয়ে যাচ্ছে। সেই জন্যই মাইশা যেতে রাজি হয়েছে। বিপদের সময় ওরা পাশে ছিল, সেই ঋণও না হয় শোধ হয়ে যাবে এইভাবে। মাইশাকে বাড়িতে দেখেই ভীষণ খুশি হলেন ঈশাদের মা আর বাবা। ঈশাদের মায়ের কিছুটা শঙ্কা ছিল, ছেলে তার বলে গেল ঠিকই, কিন্তু মাইশার তো দিন শেষে অভিমানটা নিজের স্বামীর উপরই বেশি, যে তাকে অস্বীকার করেছে। কিন্তু যাক, অবশেষে ওনার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে ঈশাদ নিয়ে আসতে পারলো মাইশাকে। কেমন আছো আঙ্কেল আন্টি? ঈশাদের বাবা মুচকি হেসে বললেন, তুই এসে ঘর অন্ধকার কেনটা আলোকিত হয়ে গেল রে মা। বিশ্বাস কর, অনেকটা শান্তি পাচ্ছি। ঈশাদের মা মাইশাকে ধরে বললেন, এই যে ধরলাম, আর ছাড়ছি না। আমার মেয়ে এখন থেকে আমার কাছে থাকবে। কিন্তু আমার ছোট্ট মেয়েটি কোথায়? মাইশা বলল, আন্টি আসলে সৃজনীর পরীক্ষা চলছে, তাই ওকে আর এখন নিয়ে আসতে চাইনি। এইচএসসি পরীক্ষা তো, বুঝতেই তো পারছো। ঈশাদের মা মুচকি হেসে বললেন, দেখতে দেখতে 7টা বছর কেটে গেল তোমাদের অপেক্ষায়। কত বড় হয়ে গেলি তোরা। আমি কিন্তু এখনো আর তুমি তুমি বলতে পারবো না, তুই করে বলবো, বুঝলি? মাইশা হাসলো। ঈশাদ এতক্ষণ চুপ করে সোফায় বসে ওদের কাণ্ড দেখছিল। এবার বলল, ওকে এখন ফ্রেশ হতে দাও। দূরত্বটা কম হলেও আমার সাথে আসার অস্বস্তির কারণে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। মাইশার ঈশাদের কথায় কোনো ভাবান্তর হলো না। মিস্টার ইরহাম বললেন। মাইশার সাথে সাথে নাকচ করে বলল। ঈশাদের মা বাবা একে অপরের দিকে তাকাতাকি করলো। ঈশাদ কিছু না বলে সোফা ছেড়ে উঠল। বাঁকা হেসে পরিহিত শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, মা তুমি খাবার রেডি করো, আমি তোমার বৌমাকে ফ্রেশ করিয়ে আনছি। তারপর মাইশার সামনে এসে দাঁড়িয়ে বলল, তো যাওয়া যাক স্বামীর ঘরে। মাইশা কড়া চোখে তাকিয়ে কিছু বলবে তার আগেই ঈশাদ মুচকি হেসে মাইশাকে কোলে তুলে নিল। সাথে সাথে মিস্টার ইরহাম আর মিসেস শাইলা মুখ ঘুরিয়ে নিলেন। ঘটনাটা অপ্রত্যাশিত ছিল বিধায় মাইশাও স্তব্ধ হয়ে ঈশাদের দিকে তাকিয়ে রইল চোখ বড় বড় করে। একে তো আকস্মিক ঘটনা, তার উপর স্বামীর প্রথম ছোঁয়া, সব মিলিয়ে মাইশা কথা বলতে বা ছুটার চেষ্টা করতে ভুলে গেল। আর ঈশাদ, সে তো মাইশাকে নিয়ে চলে গেল নিজের ঘরে। ঈশাদের ঘরে এসে মাইশাকে নামাতেই মাইশার হুঁশ ফিরল। ঈশাদ বলল, ওইদিকে ওয়াশরুম, যাও ফ্রেশ হয়ে নাও। আর আজকে থেকে তুমি এখানে থাকবে, কোনো কথা না, ওকে? মাইশা রাগ হলো। এইভাবে হুট করে এসে তার উপর অধিকার ফলানোটা মোটেও পছন্দ হলো না তার। মাইশা আঙ্গুল দেখিয়ে রাগান্বিত স্বরে বলল, আপনার সাহস তো কম না, আমার উপর অধিকার দেখাচ্ছেন? কি ভেবেছেন কি আপনি আমি আপনার এই সম্মান বাজানো নাটকে নাচতে নাচতে আপনার সঙ্গ দেব? মোটেও না। আমি এসেছি এখানে কেবল তালাকের ব্যাপারে কথা বলতে। সেটা হয়ে গেলেই আমি চলে যাব, আর বাকি রইল এই ঘরে থাকার কথা। অসম্ভব। আপনার অনধিকার চর্চা করাকে আমি ধিক্কার জানালাম। মাইশা বের হতে নিবে তার আগেই ঈশাদ তার হাত ধরে টেনে তাকে পিছন দিয়ে জড়িয়ে ধরল। মাইশা আরও একবার চমকালো, নড়চড় করতে ভুলে গেল। ঈশাদ সেটা দেখে হাসলো, বলল, মেয়েদের সবথেকে বড় সমস্যা কি জানো? তারা তাদের শখের পুরুষের কাছে আসলে ঠিক এইভাবে দুর্বল হয়ে যায়। মাইশা ঈশাদের হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমি দুর্বল নই মিস্টার ইরশাদ। আমি আপনার নাটক করার কারণটা বুঝতে পারছি না। সম্মান বাঁচানোর জন্য আমায় এখানে এনেছেন, ঠিক আছে বেশ, কিন্তু এই 4 দেয়ালের মধ্যে আপনার এত কিসের ভয়? এখানে তো কেউ দেখছে না আপনাকে। আর মূল কথা, কণা আপু যদি জানে আপনি আর আমি এক ঘরে আছি, তাহলে সে কি মেনে নেবে আপনাকে আর আমাকে? ঈশাদ সোফায় গিয়ে বসলো, বলল, ভালোবাসার মানুষের হাজারটা ভুল ত্রুটি মেয়েরা ক্ষমা করে দেয়। মাইশা ঈশাদের গা ছাড়া ভাব দেখে তাচ্ছিল্য হেসে বলল, ঠিক বলেছেন, কিন্তু মেয়েরা ততক্ষণ তার শখের পুরুষকে ক্ষমা করে না যতক্ষণ না সেই ভুলটা অন্য নারী না হয়। ঈশাদ মাইশার কথার বিপরীতে শুধু বলল, ফ্রেশ হয়ে নাও, এই ঘর থেকে যেও না।
মানুষজন এসে দেখলে খারাপ ভাববে। মাইশা এবার বুঝতে পারলো ইরশাদের ওকে নিয়ে আসার কারণ। নিচে মা বাবার সামনে তো বলতে পারিনি, তাই এখানে এসে বলল সত্যিটা। যাক, মাইশার ধারণা তাহলে আবারও ভুল প্রমাণিত হলো। ব্যাপারটা ভালোই এনজয় করছে মাইশা। জীবনে বারবার ভুল করবে, ভুল প্রমাণিত হবে, আর চেনা মানুষের অচেনা রূপগুলো ও বুঝতে শিখবে। মাইশা গিয়ে সোফায় পাশে থাকা আলমারিটা খুলল। এক পাশে 3 পিস রাখা, আরেক পাশে শাড়ি। মাইশা হালকা রঙের একটা 3 পিস খুলল, কিন্তু এখানে সবই রঙিন রঙের 3 পিস। বিরক্ত হলো মাইশা, জিজ্ঞাসা করলো, আপনি যে বললেন আমি যেমন কাপড় পরি সেরকম এখানে আছে, এখানে তো সব ডিপ কালারের। ঈশাদ সোফা থেকে উঠে মাইশার সামনে দাঁড়িয়ে একটা হালকা বাদামি রঙের 3 পিস বের করে মাইশার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি যেরকম পরো সেরকম না। তোমার যেরকম কাপড় প্রয়োজন সেরকম কাপড় আছে এখানে। তোমার স্বামী তো জীবিত আছে, তাহলে তুমি বিধবাদের মতো কেন সাদা ধূসর এই রকম রঙের কাপড় পরবে? আজকে থেকে তুমি এরকম রঙিন কাপড় পরবে, বুঝেছো? মাইশা কিছু না বলে কাপড়টা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এমনিতেও সে কাপড় আনেনি। ঈশাদের কথায় রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভার্সিটি যাচ্ছ বুঝি? ঠোঁটটা উপরের দিকে কুচকে বিরক্তিকর মুখ নিয়ে সুরাজের দিকে তাকালো ভাবনা। একেই তো সকালে উঠে ঈশাদ তার প্রাণপ্রিয় সখাকে নিয়ে চলে গেল, তার উপরে এই লোক তাকে ভার্সিটির গেটের সামনে এসে জিজ্ঞাসা করছে সে ভার্সিটি যাচ্ছে কিনা। আশ্চর্য। শ্বশুর বাড়ি যাচ্ছি, যাবেন? সৌরাজ মুচকি হেসে বলল, কিন্তু আমি তো সেখান থেকে আসলাম, আবার যাব কেন? ভাবনা বুঝলো না সৌরাজের কথা, জিজ্ঞাসা করলো, কি বললেন? সৌরাজ বলল, বাদ দাও, আগে বলো মাইশা কোথায়, তোমার সাথে নেই কেন? ভাবনা মুখ ফুলিয়ে বলল, আপনার বন্ধু ঈর্ষাদ ওকে নিয়ে গেছে জোর করে, ফ্যামিলির সম্মানের দোহাই দিয়ে। আপনার ফ্রেন্ড ভীষণ খারাপ। সৌরাজ ভাবনার গাল ফুলানো দেখে হাসলো। একটা কাজ করি, চলো মাইশাকে গিয়ে দেখে আসি। ভার্সিটিতে আজকে আমার কোনো নেওয়ার মতো কোনো ক্লাস নেই, আর তোমার যদি ইম্পর্টেন্ট ক্লাস না থাকে তো। ভাবনা উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে মাইশার থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নাই, চলুন চলুন। সৌরাজ পার্কিংয়ে গিয়ে নিজের গাড়িটা নিয়ে আসলো। ভাবনা গাড়ি আসতেই উঠে বসে পড়ল। সৌরাজ ভাবনা বসতেই গাড়িতে গান ছেড়ে দিল, আগের যুগের প্রতিটা প্রেমিকের গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভাবনার মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। সৌরাজের দিকে তাকালো একবার। এই সুদর্শন পুরুষটা যদি তার হতো। না না, এসব কি বলছে সে? এগুলা ভাবা ভুল। ছেঁড়া কাঁথায় শুয়ে সে লাখ টাকার স্বপ্ন দেখতে পারে না। এমনটা না যে ওর সৌরাজকে অপছন্দ, বরং সৌরাজের সাথে খুনসুটি করতে ওর ভালোই লাগে, কিন্তু এটাকে নিয়ে বেশি দূর ভাবা তো সম্ভব না। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। সৌরাজ মাথা ধুলালো। ভাবনা বলল, মাইশাকে কিভাবে চেনেন আপনি? সৌরাজ বলল, আমি, তুমি, ঈর্ষাদ, মাইশা, সায়ন, আমরা 4 জন ছোটবেলায় একসাথে থাকতাম, খেলতাম। বয়সের পার্থক্য আমাদের কখনো দূর করতে পারেনি। আমাকে আমার ফুপি বিদেশ নিয়ে যায় জোর করে। সেইখান থেকে কারোর সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে না। তারপর এই বিচ্ছেদ, আর সেই নিয়ে মাইশার এক আকাশ অভিমান। ভাবনা আর কিছু বলল না, মুচকি হেসে সোফায় হেলান দিল। মাইশা নিজের চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। সৌরাজ বারান্দায় কারোর সাথে কথা বলছিল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে পিছনে তাকালো ইরশাদ। মাইশা বারান্দায় খেয়াল করেনি, তাই সে বিনা ওড়নায় সামনের দিকে তাকিয়ে বারান্দার দিকে পিঠ ঘুরিয়ে চুল মুছছিল। মাইশার পিছনের কাপড়টা অনেকটাই ভিজে গেছে। ইরশাদের কেমন যেন একটা লাগলো। সে বিমোহিত হয়ে এক নাগারে মাইশার ভেজা চুল দেখতে দেখতে ওর পিঠ বরাবর গিয়ে ঠেকলো। মাইশার সংস্পর্শে না আসায় ও এখনো টের পায়নি। চুল ছেড়ে পিছনে তাকাতেই মাইশা চমকে গেল। ইরশাদ কোনো কথা না বলে মাইশার দিকে এগিয়ে যেতে লাগলো। মাইশা পিছাতে পিছাতে বিছানায় পড়ে গেল। ইরশাদের 2 কাঁধে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজেও উপরে। ইরশাদ অপলক চোখে তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার হৃদস্পন্দনও যেন থেমে আছে। ইরশাদের হুট করে এমন কাছে আসাটা মেনে নেওয়াটা কষ্টকর, বড্ড কষ্টকর। ছাড়ুন, কি করছেন? ইরশাদ ছাড়ল না, চেয়ে রইল একইভাবে। মাইশার কথা শুনেছে কিনা বোঝা গেল না। সে নিজের মুখটা মাইশার কাঁধের দিকে নিয়ে যেতে লাগলো। মাইশা ইরশাদের বুকে পাড়ি দিচ্ছে বারবার, কিন্তু ইরশাদকে নড়াতে পারছে না। কি আশ্চর্য!
এমনটা তো না যে মাইশার চিকন বা তার শক্তি নেই, যথেষ্ট স্বাস্থ্য আর শক্তি আছে তার, কিন্তু সেটা দিয়ে ইরশাদকে নড়াতে পারছে না সে। এর কারণটা ঠিক বুঝতে পারছে না মাইশা। তার শক্তি যেন দুর্বল হয়ে যাচ্ছে। ইরশাদের ছোঁয়া তাকে অনবরত দুর্বল করে দিচ্ছে। কই আগে তো কখনো এমন হয়নি। আগে কোনো ছেলে আসলে মাইশা দ্বিগুণ শক্তি দিয়ে তাকে উপকার করতো, কিন্তু আজকে পারছে না। মাইশার নিজের শক্তি নিয়ে ভাবার সুযোগ ইরশাদ মাইশার কাঁধে দুটো ঠোঁটের ছোঁয়া এঁকে দিল। মাইশা জমে গেল। ইরশাদ আরো ঝুঁকে মাইশার চুলের ঘ্রাণ নিতে লাগলো, বলল, কি অদ্ভুত! যে মেয়ে কোনো ছেলে তার দিকে খারাপ নজরে তাকালেই তাকে মেরে পরাস্ত করে দিত, আজকে সেই মেয়ের নিকটে তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হওয়া তার শখের পুরুষকে 1 ইঞ্চিও সরাতে পারছে না। মাইশা রেগে গিয়ে ইরশাদকে থাপ্পড় মারার জন্য হাত উঠাবে, তার আগে ইরশাদ নিজের হাত দিয়ে মাইশার হাত আটকে দিল। মাইশার চুলের থেকে মুখ উঠিয়ে বাঁকা হেসে বলল, স্বামীর গায়ে হাত তুলতে নেই, পাপ হয় পাপ। মাইশা হাত ছুটাতে ছুটাতে প্রশ্ন করল, কনাপু জানে আপনার চরিত্রে সমস্যা আছে? ইরশাদ মাইশার হাত ছেড়ে ওর গালে স্লাইড করতে করতে জবাব দিল, সব জানে ও। মাইশা কিছু বলবে তার আগে ওদের দরজায় কেউ একজন টোকা দিল। গলার আওয়াজ পেয়ে বোঝা গেল মানুষটা সায়ন। ইরশাদ মাইশার থেকে উঠে গেল। মাইশা গায়ে ওড়না জড়িয়ে নিল। ইরশাদ দরজা খুলে দিল। সায়ন ভাইয়াকে পাশ কাটিয়ে মাইশার কাছে আসলো, জিজ্ঞাসা করলো, কেমন আছিস? মাইশা মুচকি হেসে বলল, ভালো ভাইয়া, তুমি কেমন আছো? সায়ন নিজের প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে বলল, যাক, এখন আর নাচেনার ভান করেনি আমার বোন, তাই তো? মাইশা হাসলো। সায়ন জিজ্ঞাসা করলো, তোর ছোট বোনটি কই রে? মাইশা বলল, ওর এইচএসসি এক্সাম, তাই আসেনি। সায়ন ও বলে মাইশার সাথে অন্য ব্যাপারে কথা বলতে লাগলো। ইরশাদের কেন জানি রাগ হলো। সায়নের সাথে তো মাইশা ঠিকই আগের মতন কথা বলছে, তাহলে সে কি দোষ করলো? সবসময় খালি মিস্টার ইরশাদ করে বেড়ায়, ভালো লাগে না ওর। নিচে থেকে মিসেস শাইলা মাইশাকে ডাক দিলে মাইশা সায়নের থেকে বিদায় নিয়ে নিচে চলে যায়। মাইশা যেতেই সায়ন ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করে, মিহানকে আনলি যে? ইরশাদ ল্যাপটপ রেখে সোফায় মাথা টেকিয়ে বলে, উদিত ওকে অবিবাহিত জেনে ভালোবেসেছিল, ওকে তুলে নিয়ে গিয়েছিল বিয়ে করবে বলে। আমাদের বাড়ির বড় বউয়ের অন্য জায়গায় বিয়ে হবে ব্যাপারটা মোটেও সুবিধার না, বা আমাদের জন্য সম্মানজনক না, তাই নিজেদের সম্মান বাঁচাতে নিয়ে আসলাম ওকে। সায়ন নিজের ভ্রু কুচকালো, সন্দেহের সুরে জিজ্ঞাসা করলো, তুই ব্যাপারটা যেভাবে এক্সপ্লেন করছিস সেভাবেই ঘটছে তো? ইরশাদ হাসলো কেবল। সায়ন আর কিছু জিজ্ঞাসা করলো না। ইদানিং তার ভাইকে তার ভীষণ সন্দেহ হয়, কেমন যেন রহস্যময়ী হয়ে গেছে ছেলেটা। আগের মতন কণাও বেশি একটা করতে দেখা যায় না। তবে কি কণার সাথে ব্রেকআপ হলো নাকি? সায়ন মনে মনে বেশ খুশি হলো। যদি সত্যি ব্রেকআপ হয় তাহলে তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ওই কণাকে তার একটুও ভালো লাগে না, একটুও না। মাইশা নিচে এসে ভাবনাকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে ওকে জড়িয়ে ধরলো। পাশে সৌরাজকে দাঁড়ানো দেখে বুঝলো সৌরাজই ভাবনাকে এনেছে। মাইশা সৌরাজকে সালাম দিল। ভাবনা খোঁচা দিয়ে বলল, সালাম দিচ্ছিস যে? উনি তো আমাদের ছোটবেলার ফ্রেন্ড হয়। আমার না হয় মাথায় সমস্যা আছে তাই মনে নেই, তোর তো সেই সমস্যা নেই। মাইশা সৌরাজের দিকে তাকিয়ে জবাব দিল, পুরনো কথা যারা ভুলে যায় তাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। বসবি আয়। মিসেস শাইলা ভাবনার জন্য খাবার আনতে রান্নাঘরে চলে গেলেন। মাইশা আর ভাবনা একটা সোফায় বসলো, অন্য একটা সিঙ্গেল সোফায় সৌরাজ এসে বসলো। 2 বান্ধবী তখন থেকে বকবক করেই যাচ্ছে। সৌরাজ শুধু দেখছে আর ভাবছে, মেয়েরা সত্যি অনেক কথা বলতে পারে। অবশেষে তাকে সঙ্গ দেওয়ার জন্য তার প্রাণপ্রিয় বন্ধু ইরশাদের আগমন ঘটল। ইরশাদকে দেখে সৌরাজ দাঁড়িয়ে গেল। 2 জন মিলে গলা জড়াজড়ি করলো। ইরশাদ গিয়ে মাইশার পাশের খালি সোফায় বসলো। মাইশা মুখ ঘুরিয়ে ভাবনার দিকে সরে যেতে লাগলো। ভাবনা আরেকটু সাইডে আসলো। মাইশা ভাবনা সরে যাওয়ায় ফাঁকা জায়গায় আবার এগিয়ে গেল। ইরশাদও মাইশা আর তার মধ্যকার ফাঁকা জায়গাটা পূরণ করে দিল। মাইশা আবার ভাবনার দিকে চেপে গেল। ভাবনা আবার সরে গেল। ইরশাদ মাইশার আরেকটু গা ঘেঁষে বসলো। মাইশা আবার চেপে যেতেই ভাবনা দাঁড়িয়ে গেল, কোমরে হাত দিয়ে বলল, তোদের মিয়া বিবির কাহিনীর মাঝে আমি কি ফ্লোরে পড়ে গিয়ে গড়াগড়ি খাবো? ইরশাদ আর কি করে বলল, না না শালিকা, তুমি ফ্লোরে গড়াগড়ি খাবে কেন? সৌরাজের কোলে গড়াগড়ি খাও, আই থিঙ্ক সেটা একটু বেশি ভালো হবে।
বলে মুখ চেপে হাসলো ঈর্ষাদ। মাইশারও হালকা হাসি আসলো, কিন্তু সেটা চেপে রেখে আড়াল করে রাখলো সে। সৌরাজার ভাবনা তো লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। ঈর্ষাদ বলল, আচ্ছা যাই হোক, আমি আসি এইবার, অফিসে কিছু কাজ আছে। তারপর মাইশার কাছে এসে কানে কানে বলল, খুব দ্রুত আমাদের দূরত্ব মিটিয়ে দিব, আসছি। মাইশা উত্তর দিল না। ঈর্ষাদ চলে গেল। ভাবনা, সৌরাজ, মাইশা বসে গল্প করতে লাগলো। বল, কে করিয়েছে অ্যাক্সিডেন্টটা? সামনে বসা বয়স্ক লোকটি নিজের হাত পা ছাড়ানোর চেষ্টা করছে। অনেক শক্ত করে বেঁধেছে তার হাতটা লোকগুলো। অচেনা লোকটি আবার বলল, বলবি কি না? বেঁধে থাকা লোকটি নিরুত্তর আবার। অচেনা লোকটি ভয়ঙ্করভাবে হেসে উঠল। বুঝলাম তোর বয়স হয়েছে, বাঁচবি না এমনিতেও কয়েকদিন, কিন্তু তোর পরিবার, তাদের কি হবে? তোর তো দুটো মেয়ে আছে না? কেমন হয় যদি তোর বড় মেয়ের স্বামী কালকে অ্যাক্সিডেন্টে মারা যায় তো? আর তোর ছোট মেয়ে, তাকে যদি কিছু লোক ধরে পাচার করে দেয়, সেটা কেমন হবে? লোকটি চকিতে তাকালো সামনে বসে থাকা মানুষটির দিকে। না না, এমন কিছু করবেন না, আমার যা ক্ষতি করার করুন, কিন্তু আমার মেয়েদের ছেড়ে দিন। লোকটি বাঁকা হেসে পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে হাতের গানটা চারিদিকে ঘোরাতে ঘোরাতে বলল, তাহলে আমার প্রশ্নের উত্তর দে। লোকটি বলল, আমি ওই লোককে চিনি না। উনি আমাকে গাড়ি দেখিয়ে বলেছিলেন এইটার ব্রেক ফেল করে দিতে, আর আমাকে টাকা দিয়েছিলেন 50,000। শেষ এতটুকুই। লোকটি এবার নিজের ফোন বের করলো, কারো একটা ছবি দেখিয়ে বলল, দেখ তো এই লোকটাকে চিনিস কিনা। যদি সত্যি বলিস, নিজেও বাঁচবি, সাথে নিজের পরিবারকেও বাঁচাতে পারবি। লোকটি ছবিটি দেখেই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সে। সামনে গান নিয়ে বসে থাকা মানুষটি নিজের ফোনটা আর একটু কাছে এনে বলল, এইটা? লোকটি পুনরায় মাথা দোলালো। গান নিয়ে থাকা লোকটি তার পাশের টেবিলে থাকা গ্লাসটি বাড়ি দিয়ে ফেলে দিল। বেঁধে রাখা লোকটি চমকে উঠল। আবার জিজ্ঞাসা করলো লোকটি। এইটাই তো? বেঁধে রাখা লোকটি ভয়ে ভয়ে মাথা নাড়ালো। লোকটি বসা থেকে উঠে গেল। পাশে দাঁড়িয়ে থাকা নিজের অ্যাসিস্ট্যান্টকে লোকটি বলল বেঁধে রাখা লোকটিকে ছেড়ে দিতে। আদেশ দেওয়ার সাথে সাথে লোকটি ছাড়া পেয়ে গেল। ছাড়া পেতেই বয়স্ক লোকটি ছুটে বেরিয়ে গেল। কণা সেই মুহূর্তে প্রবেশ করলো সেখানে। লোকটির পাশে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে বলল, উত্তেজিত হচ্ছ কেন? সত্যিটা তো তুমি জানতে। লোকটি গান হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কণা আবার বলল, এখন কি করবে? লোকটি বলল, সব কিছুর পর্দাফাঁস। বলে লোকটি বেরিয়ে গেল। সেই দিকে তাকিয়ে কণা বলল, তোমার আর মায়েশের মধ্যে ভুল বুঝাবুঝি মিটিয়ে নাও আজকে ঈর্ষাদ। আমি সবসময় তোমার পাশে থাকবো, যেইভাবে থেকেছি এতদিন। আর কোনো সম্পর্ক না হলেও বন্ধুত্ব সম্পর্কটা থাকুক প্লিজ। লোকটির অ্যাসিস্ট্যান্ট কণার কাছে এসে বলল, নিজের ফিলিংসটা জানাবেন না। কণা মুচকি হেসে বলল, প্রয়োজন নেই। ভালোবাসার বিপরীতে ভালোবাসা না পাও গেলে সেই সব ভালোবাসাটা অজানাই ভালো। আপনি হঠাৎ সবাইকে নিয়ে কেন আসলেন মিস্টার ঈর্ষাদ? ঈর্ষাদ উত্তর দিল না। ঘরে ঢুকে নিজের বাবা মা আর ভাইকে জোরে চিল্লিয়ে ডাকতে লাগলো। ঈর্ষাদের পিছু পিছু ঘরে ঢুকলো সৌরাজ, তাইজিন, ভাবনা, কণা আর ভাবনার মা বাবা। তোরা সবাই কি করছিস এখানে? তাইজিন বলল, ভাইয়া বললো তোমাদের বাসায় আসতে, তাই চলে আসলাম। ভাবনা বলল, হে, আমাদেরকে ওই কি বলে এনেছে, কিন্তু হুট করে এইভাবে ডাকলো কেন বুঝলাম না। সকালে গেল, তোকে নিয়ে আসলো। আমি আর রাজ ভাইয়া বেরিয়ে কিছু দূর যেতে না যেতে আবার আমাদের ডাক পড়লো। তোর বর কি তোদের বিয়ের প্ল্যান করছে নাকি রে? মাইশা চোখ রাঙিয়ে তাকাতেই ভাবনা চুপ হয়ে গেল। মাইশা ঈর্ষাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি সবাইকে কেন ডেকে এনেছেন? ঈর্ষাদ বলল, এতদিনের লুকোনো সত্য জানতে। মাইশা কিছু বলবে তার আগে কণা এসে মাইশার কাঁধে হাত রেখে বলল, এতদিন অনেক দূরত্ব হয়েছে তোমাদের মাঝে মাইশা। আজকে ঈর্ষাদকে কথা বলতে দাও, তাহলেই তো বুঝবে তোমার ভালোবাসার থেকেও ঈর্ষাদের ভালোবাসার পরিমাণটা ঠিক কতটা। মাইশা চমকে তাকালো কণার দিকে। ভালোবাসা? ঈর্ষাদের মাঝে ভালোবাসা? কিন্তু কার জন্য? মাইশার জন্য? কি হয়েছে তোর? সবাইকে ডাকলি যে? ঈর্ষাদ মায়ের কথার উত্তর না দিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, অবশেষে তোমার আসল উদ্দেশ্য সবার সামনে আনতে চলেছি মিস্টার এরহাম।
আমার শ্যামাঙ্গিনীকে এতদিন যা কষ্ট পেতে হয়েছে তার সব কিছু জবাবদিহি আজকে তোমাকে করতে হবে। মিস্টার ইরহাম ঘাবড়ে গেলেন। সায়ন এসে বলল। ঈর্ষাদ তাচ্ছিল্য হেসে বলল, তাহলে ওনাকে জিজ্ঞেস করো উনি এত ঘামছেন কেন, আর কেন মাইশার মা বাবাকে মেরে ফেলেছেন, উত্তর দিতে বলো। মাইশার মা বাবাকে মেরে ফেলেছে? কথাটা বোমার মতন বিস্ফোরণ ঘটালো সবার মাঝে। সবাই প্রশ্ন করতে ভুলে গেল। মাইশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ঈর্ষাদ আবারও বলল, তোমার জন্য এতদিন মাইশাকে অপছন্দ করার নাটক করতে হয়েছে আমায় বাবা। তোমার জন্য কণার সাথে ভালোবাসার অভিনয় করতে হয়েছে। আমার উপর নজর রাখার জন্য আমার রুমে সিসিটিভি লাগাতেও বাদ দাওনি। সারাক্ষণ শকুনের চোখ দিয়ে তাকিয়েছিলে আমার আর কণার দিকে। আমাদের সম্পর্কটা সঠিক কিনা সেটা জানার জন্য আমার পেছনে স্পাইও লাগিয়েছ। সেই দিন যদি আমি বাংলোতে সিসিটিভি লাগাতে নিষেধ না করতাম তাহলে তো সেইখানেও আমাকে ছাড়তে না তুমি। নিজের অনুভূতিগুলোকে আমাকে এইভাবে পিষে মারতে বাধ্য করলে বাবা। মিস্টার ইরহাম নিশ্চুপ ভাবনার মা বললেন। ঈর্ষাদ বলল, বাবা, সম্পত্তির লোভে উনি নিজের বাবা সত্তাটাকে বলি দিয়ে দিয়েছেন, অমানুষ হয়ে গিয়েছেন উনি। ঈর্ষাদের মা নিজেকে আটকে না রাখতে পেরে ঈর্ষাদের গালে অনেক জোরে একটা থাপ্পড় দেন। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই ঈর্ষাদ। ঈর্ষাদ নিজের মায়ের দিকে ছলছল চোখে তাকালো। নিজের স্বামীকেই দেখছো শুধু মা, আমার অনুভূতিগুলোকে দেখবে না? ঈর্ষাদের মা নিরুত্তর। ঈর্ষাদ ধীর পায়ে মাইশার কাছে গেল। মাইশার দুই কাঁধে হাত রেখে বলল, শুধু তুমি একা নও মাইশা, আমিও তোমাকে তোমার ভালোবাসার আগে থেকেই ভালোবাসি। মাইশা তাকালো ঈর্ষাদের দিকে। কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না। সকাল থেকে ঈর্ষাদের এমন ব্যবহার, তার উপর এখন এসে বলছে তার মা বাবা খুন হয়েছে, তাও আবার নিজের প্রাণপ্রিয় বন্ধুর হাতে। ভাবনা বলল, ভাইয়া, আমরা সত্যি বুঝতে পারছি না আপনি কেন এমন করছেন, আর কেনই বা নিজের বাবাকে অপরাধী বানাচ্ছেন। ঈর্ষাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে একবার কণার দিকে তাকালো। কণা মুচকে হাসলো। ঈর্ষাদ বলল, বেশ, বলছি। আমি মাইশাকে ভালোবাসি সেই ছোট থেকে। অবশ্য ভালোবাসাটা তখন বুঝতাম না, কিন্তু এতটুকু বুঝতাম এই পিচ্ছি গোলগাল মেয়েটাকে আমার ভীষণ মিষ্টি লাগে। দুইটা ঝুটি করে যখন ও এইদিক ওই দিক দৌড়ায় আমার ভীষণ ভালো লাগে। যখন ও কাঁদে তখন আমার ভীষণ কষ্ট লাগে, রাগ হয় ওর ওপর। কেন দৌড়াতে গেল, ওর ক্লিপ লুকিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। ও যখন ছুটে ছুটে আমার কাছে এসে বলতো, রাফি ভাইয়া আমার ক্লিপটা পাচ্ছি না, খুঁজে দাও, তখন আমার ভীষণ ভালো লাগতো। ওকে প্রথম দেখেছিলাম এই ক্লিপ খুঁজতে গিয়ে। তারপর থেকে প্রায় ওর ক্লিপগুলো আমি লুকিয়ে রাখতাম, যেন ও এসে আমার কাছে মিষ্টি করে বলে। সর্বপ্রথম বলা যায় আমি মাইশার মিষ্টি কণ্ঠের প্রেমে পড়েছিলাম। আমার এই সুপ্ত অনুভূতি যখন বুঝতে পারি তখন বাবাকে এসে বলি, বাবা আমি মিহানকে বিয়ে করব। বাবা আমাকে কি বলে জানো? বলে মিহানের মা বাবা খারাপ, ওরা নাকি আমাদের সম্পদ চুরি করেছে, ওরা নাকি আমারও ক্ষতি করতে চায়। অবুঝ ছিলাম তখন, বাবাকে বিশ্বাস করেছিলাম। নিজেকে বাঁচাতে বাবার কথা মতো বিদেশ চলে যাই, কিন্তু সেখানে গিয়েও নিজেকে সামলাতে পারিনি। প্রায় ভিডিও কল দিতাম ওদের, ওরা খারাপ জেনেও, শুধু একবার মিহানকে দেখবো বলে। তারপর ফিরে আসি। যখন আসি শুনি মিহানের মা বাবা মারা গেছে। সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হুট করে মা এসে বলল মিহানকে বিয়ে করতে হবে। আমি কি চাই সেটা জানতেও চাইল না। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, কে অপরাধী আর কে অপরাধী না এইসব নিয়ে অনেকটাই দুশ্চিন্তা নিয়ে বিয়ে করেছি। আর জোর করে বিয়ে দেওয়ায় মা বাবার উপর রেগে কথাগুলো বলেছি। হয়তো সেটা শুনেই মিহান চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। আমি ওকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগও ও আমাকে দিল না। তার আগেই ও সৃজনীকে নিয়ে চলে যায়। আমি ঘরে সেই রাতে মিহানকে দেখতে না পেয়ে রাতেই খুঁজতে বের হয়ে যাই, যেটা কেউ জানে না। কিন্তু বৃষ্টির কারণে বেশি খোঁজা সম্ভব হয়নি। এই সুযোগে মিহান হারিয়ে যায় আমার থেকে। সবাইকে দেখায় যে আমি মিহানকে অপছন্দ করি, কিন্তু আড়ালে আমি ওর খোঁজ চালাই। আমার মনে হয়েছিল মিহানের মা বাবার অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক না, কোনো একজন তো আছে, তার কাছে নিজেকে লুকাতে হবে। আমি ভাবতেও পারিনি আমার নিজের বাবা আমার পেছনে লোক লাগাবে। ভাগ্যিস একদিন বাবার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বাবা আর ওই লোকটার ফোনে কথা বলাটা আমি শুনে ফেলি। সেখানে বাবা বলছিল যতদিন না মিহানকে খুঁজে পাওয়া যায় ততদিন ঈর্ষাদের মনে মিহানের ব্যাপারে যত রাগ আছে সবটা উপস্থিত রাখতে হবে। আমার প্রতিটা মুহূর্তের খবর যেন উনি দেয় বাবাকে। তার সাথে এটাও বলে যে আমার ঘরেও নাকি সিসিটিভি দেয়া। আমি নিজেও সেই মুহূর্তে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু বাবার আড়ালে আমি কাজের নাম করে নিজের ঘরের আশপাশ দেখি।
আর সেই সময় খুঁজে পাই আমার রুমের ফ্লাওয়ার ভাসের মধ্যে ছোট্ট একটা স্পাই ক্যামেরা। বুঝতে পারি বাবার কথা সত্যি। তারপর কণার সাথে মিলে প্ল্যান বানাই। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার মনে মিহানের জন্য থাকা ফিলিংসটা ও জানতো। মূলত মেসেজে কথা হতো আমাদের। মেসেজ এমনভাবে করতাম যেন বাবার চোখে সেটা না পড়ে। গাড়িতেও তো কথা বলতে পারতাম না। ড্রাইভারটাকেও কিনে নিয়েছে এই লোকটা। আর আমি গাড়ি চালালে যেন সব শুনতে পাই, তাই গাড়িতেও ভয়েস স্পিকার রেখে দিয়েছে। পার্কেও প্রতিদিন গিয়ে প্রেমের অভিনয় করতাম। রাত জেগে ওই ক্যামেরার সামনে কথা বলতাম কণার সাথে। তবে আমাদের কথাগুলো সংকেতমূলক ছিল, যেটা আপাতত দৃষ্টিতে মনে হতো ভালোবাসার কথা। অনেক খোঁজার পর সেই লোকটাকে পেয়ে গেলাম, যে মিহানের বাবা মার গাড়ি ব্রেক ফেল করিয়েছে। বাবা যতই চালাক হোক, উনি এটা ভুলে গিয়েছিল আমাদের পার্কিংয়ে একটা সিসিটিভি আছে। সেইখানে লোকটিকে আমি শনাক্ত করি। বাবা এই জন্য আমাকে এত বছর নিজের আদর, ভালোবাসা, সম্পত্তি সব কিছু থেকে বঞ্চিত করেছে। বাবার ইচ্ছে ছিল আমার মনে মিহানের উপর রাগ তৈরি করা। ভাবনা জিজ্ঞাসা করলো, কিন্তু উনি এসব কেন করেছে? ঈশাদ বলল, কারণ বাবা চেয়েছে মিহান আমাদের সবাইকে অপছন্দ করে শুধু বাবাকে পছন্দ করুক। তাহলেই একমাত্র মাইশার 18 বছর বয়স হলে সে আমার বাবাকে সম্পত্তি নিজের ইচ্ছায় দিয়ে দেবে। মাইশা সোফায় ধপ করে বসে যায়। সামান্য সম্পত্তির জন্য এত কাহিনী? অনেক বছর আগে তার নিজের লোকেরাও এমন করেছে, আর আজকে তার বাবার প্রিয় বন্ধু। ভাবনা গিয়ে মাইশাকে ধরে। ঈশাদের মা সায়নের দিকে ঢলে পড়লে সায়ন মাকে ধরে। ঈশাদের বাবা সেই মুহূর্তে দ্রুত বাইরে বের হতে চাইলে দরজা দিয়ে অনেকগুলো পুলিশ ঢুকে ওনাকে আটকে দেয়। উনি চমকে যায়। ঈশাদ জিজ্ঞাসা করে, তোমাদের কারো কিছু বলার আছে? সবাই কি বলবে? নিজেদের চমকটা কাটাতে পারছে না তারা। স্তব্ধ সব। ঈশাদের বাবা বললেন, দেখ বাবা, আমি তো সব করেছি তোর আর সায়নের জন্য। আমার সবকিছু তো তোদের। সায়ন তেতে উঠে বলল, আমরা চেয়েছি তোমার কাছে এত কিছু, আমাদের কি কম আছে বাবা? এত সম্পদ নিয়ে কি করবে তুমি? এভাবে মানুষগুলোকে মেরে দিলে, এভাবে একটা মেয়েকে অনাথ করলে, এভাবে একটা মেয়েকে বিশ্বাস নিয়ে খেললে। সি বাবা সি। ঈশাদের বাবা তবুও বলতে লাগলেন। ঈশাদ বলল, অফিসার, নিয়ে যান ওনাকে। ওনার জন্য তো ফাঁসির শাস্তিও কম হয়ে যাবে। ঈশাদের বাবাকে রীতিমতো জোর করে টেনে নিয়ে গেল পুলিশের লোকগুলো। ঈশাদ সায়নকে ইশারা করে ওর মাকে ঘরে নিয়ে যেতে বলল। সায়নের মা তো কথা বলতেই ভুলে গেছে। সায়ন মাকে নিয়ে গেল। ঈশাদ গিয়ে মাইশার পাশে বসলো। নিস্তব্ধ। মাইশাকে কিছু বলতে যাবে তার আগেই মাইশা সবাইকে পাশ কাটিয়ে দ্রুত উপরে চলে গেল। ঈশাদ আর বাকিরা ঘাবড়ে গেল। ওরা ওর পিছু পিছু চলে গেল। মেয়েটা কিছু করে না বসে। অনবরত দরজা ধাক্কাচ্ছে ঈশাদ, কিন্তু দরজা খোলার প্রয়োজন মনে করছে না মাইশা। সবার শুধু ভয় একটাই, সব সত্য মাইশা একসাথে হজম করতে পারবে তো? আমাদের ভুল হয়েছে ঈশাদ, এইভাবে সব কথা ওকে একেবারে জানানো উচিত হয়নি। ঈশাদ কণার কথার উত্তরে বলল, মাইশা যথেষ্ট সাহসী, সব সহ্য করার ক্ষমতা ওর আছে, আর আমি সেই জন্য সব বলেছি। ভাবনা বলল, ধোঁয়াশায় থাকার চেয়ে সব লোকদের আসল রূপটা জেনে নেওয়া ভালো। আমি কোনো ভুল করিনি ভাইয়া। সেই সময় মাইশা দরজা খুলে দিল। মাইশা দরজা খুলে দেওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরে আসলো। ঈশাদ কিছু বলবে তার আগেই মাইশা বলল, আমার আপনার সাথে কিছু কথা আছে মিস্টার ঈশাদ, প্লিজ ভেতরে আসবেন। ঈশাদ মাথা ধোলালো। ভাবনা, কণা আর সৌরাজের দিকে একবার তাকিয়ে ভিতরে চলে গেল। ঈশাদ ভিতরে যেতেই মাইশা দরজা লাগিয়ে দিল। বলল, কিছু প্রশ্ন করব, শুধু উত্তর দেবেন প্লিজ। ঈশাদ সোফায় গিয়ে বসলো। পায়ের ওপরে পা তুলে নিজের পাশে হাত দিয়ে মাইশাকে ডেকে বসতে বলল। মাইশা কোনো কথা না বলে গিয়ে ঈশাদের পাশে বসলো। ঈশাদ সোফায় হেলান দিয়ে বলল, এবার বলো। মাইশা জিজ্ঞাসা করলো, আপনার সাথে আমার যখন শুরুতে দেখা হয় তখন আপনি কণাপুকে বেশি উল্লেখ করতেন, কিন্তু তারপর যখন দিনাজপুরে দেখা হয় তখন আপনি স্বাভাবিক ছিলেন। আপনার ব্যবহার জানান দিচ্ছিল আপনার হয়তো কণাপুর সাথে কিছুই নেই। এর কারণ? ঈশাদ বলল, তোমাদের পিকনিকে কণা যখন সবার সামনে বলল আমাদের বিয়ের কথা, তখন বাবা নিশ্চিত হয়ে যায় আমাদের সম্পর্ক নিয়ে। আমার পেছনে লোক লাগায় না আর তখন থেকে। এমনকি আমার ঘরের সিসিটিভিটাও সরিয়ে নেয়। তারপর থেকে আমি আর কণা স্বাভাবিক হয়ে যাই। আর আমার বাংলোতে সিসিটিভি লাগাতে পারেনি কারণ আমি বাবাকে বলেছিলাম কথায় কথায় যে আমি কণার সাথে ওই বাংলোতে যাই। স্বাভাবিকভাবেই বাবা নেগেটিভ ভেবে নিয়েছে। আর যাই হোক, কেউ নিজের ছেলের হানিমুন দেখবে না। হ্যাঁ, বাবাকে আমি বলতাম যে আমি কোনো কাজে বাইরে যাচ্ছি,
কিন্তু তার বদলে আমি তোমাদের বাসার সামনে যেতাম তোমাকে দেখতে। মাইশা একটু অবাক হয়ে বলে, তাহলে আমাদের বাড়ির ওখানে একটা ছায়া যে আমি রাতে দেখেছিলাম, ওটা আপনি ছিলেন? ঈশাদ হাসলো। তোমার গান শুনতে শুনতে তোমার গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম। যখন দেখলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো, তখন দ্রুত ওইখান থেকে চলে আসি। আর কোনো প্রশ্ন? মাইশা মাথা নাড়ালো, অর্থাৎ আরও আছে। ঈশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,